পরশুরামের অক্রূর সংবাদ, গল্প সংক্ষেপ ও রসাস্বাদন। অক্রূর সংবাদ গল্পে পৌরাণিক অক্রূরের কথা বলা হয়নি। বর্তমান যুগের বিবাহ সম্পর্কে বুদ্ধা ও দার্শনিক অক্রূর নন্দীর কথা বলা হয়েছে। ঢাকুরিয়া লেকের ধারে কথকের সঙ্গে অক্রূর নন্দীর আলাপ হয়েছে। তার বয়স 50-55। অক্রূর বললেন, বুড়োদের সঙ্গে আমার মোটেই বনে না। তাদের হাড়, চামড়া, মন সব শুকিয়ে শক্ত হয়ে গেছে। আমার বয়স হয়েছে বটে, কিন্তু আমার মন শুকিয়ে যায়নি। আমি হচ্ছি একজন বুদ্ধা, অর্থাৎ ফিলসফার। জগৎটাকে হ্যাংলা বোকার মতন গব গব করে গিলতে চাই না। কথক বললেন, তিনি কলেজে ফিলসফি পড়ান, তবে পুরুষ যেমন যজমানদের মন্ত্র পড়ায়, তিনিও তেমনি করে ছাত্রদের পড়ান। তিনিও নিজে কিছু বোঝেন না, তারাও কিছু বোঝে না। কথকের মনে হলো অক্রূর নন্দী বাতিকগ্রস্ত বটে, কিন্তু শেক্সপিয়ার যেমন বলেছেন, এর পাগলামিতে শৃঙ্খলা আছে। অক্রূরবাবু প্রতি প্রশ্ন করলেন, আপনি আত্মা মানেন? বড় কঠিন প্রশ্ন। আমার একটি আত্মা আছে বটে, বয়সের সঙ্গে সঙ্গে বদলেও যাচ্ছে, কিন্তু জন্মের আগেও সেই আত্মাটা ছিল কিনা তা তো জানি না। আমি জন্মান্তরীণ আত্মা মানি। আমার গত জন্মের আত্মাটি খুব চালাক ছিল মশাই, বেছে বেছে বড় লোকের বাড়িতে জন্মগ্রহণ করেছে। আপনি ভাগ্যবান লোক, তা বলতে পারেন। বাবা এত টাকা রেখে গেছেন যে রোজগারের কোনো দরকার নেই। অন্য চিন্তা থাকলে উচ্চ চিন্তা করতে পারতুম না। আমি বেকার অলস লোক নই, দিনরাত গবেষণা করি কিসে মানুষের বুদ্ধি বাড়বে, সমাজের সংস্কার হবে। আলাপের পরদিন অক্রূর কথককে তার বাড়িতে আমন্ত্রণ করে নিয়ে গেলেন। ঘরে ঢোকার সময় দরজার পাশের দেওয়ালে কথকের হাত ঠেকে গিয়েছিল। একটু আঁচড়ে গেছে দেখে অক্রূর বললেন, মোচা খেয়েছেন বুঝি? ভয় নেই, ওষুধ দিচ্ছি। এই বলে তিনি কথকের হাতে বেগনি কালির মতন কি একটা লাগিয়ে দিলেন। বোধহয় ওখানে একটা পেরেক আছে। একটা নয় মশাই, সারি সারি পিন বসানো আছে, হাত দিলেই ফুটবে। কেন লাগাতে হয়েছে জানেন? ভারতবর্ষ হচ্ছে বাঁকা শ্যাম ত্রিভঙ্গ মুরারির দেশ। এখানকার লোক খাড়া হয়ে দাঁড়াতে পারে না। দরজায় বা দেওয়ালে হাতের ভর দিয়ে ত্রিভঙ্গ হয়ে দাঁড়ায়। সে শ্রীকৃষ্ণের আমল থেকে চলে আসছে। অজন্তার ছবিতে আর পুরী, কোণারক, মাদুরা, রামেশ্বর প্রভৃতির মন্দিরে একটাও সোজা মূর্তি পাবেন না। বাড়ির চাকর আর আগন্তুক লোকদের গা হাত লেগে দেওয়াল আর দরজা ময়লা হয়, কিছুতেই বদভ্যাস ছাড়াতে পারি না। নিরুপায় হয়ে মেঝে থেকে 1 ফুট বাদ দিয়ে দেওয়াল আর দরজা 6 ফুট পর্যন্ত মায়ের সিঁড়ির রেলিংয়ে সারি সারি গ্রামোফোন পিন লাগিয়েছি, প্রায় 2 লক্ষ পিন। এখন আর বাছা ঢংরা অজন্তা প্যাটার্নে ত্রিভঙ্গ হয়ে ঠেস দিয়ে দাঁড়াতে পারে না, দেওয়ালে পিঠ লাগিয়ে বসতেও পারে না। বাড়িতে ঠাকুর করে মাইনে 2.5 গুণ করে দিয়েছি। কেউ কেউ ভুলে ঠেস দিয়ে জখম হয়, তাই 1 বোতল জেনসন ভায়োলেট লোশন রেখেছি। কিন্তু বাচ্চাদের সামলানো কি করে? বাড়িতে ছেলেপিলে আছে একটু,
ছেলে হচ্ছি আমি, আর পিলে ওই চাকরগুলো। সে কি, আপনার সন্তানাদি নেই? দেখুন, বিবাহ করব না অথচ সন্তানের জন্ম দেব, এমন আহাম্য আমি নই। কেন বিবাহ করেননি? চেষ্টা ঢের করেছি, কিন্তু হয়ে ওঠেনি। তবে ভবিষ্যতের কথা বলা যায় না। আপনার মতন লোকের এ পর্যন্ত পত্নী লাভ হয়নি, এই বড় আশ্চর্য কথা। আপনি ধনী, সুপুরুষ, সুশিক্ষিত, জ্ঞানী। আমার আরো অনেক গুণ আছে। নেশা করি না, পান, তামাক, চা প্রভৃতি মাদক দ্রব্য স্পর্শ করি না। মাছ, মাংস, ডিম, পেঁয়াজ, লঙ্কা, হলুদ প্রভৃতি আমার রান্নাঘরে ঢুকতে পায় না। আমি গান্ধীজির থিওরি মানি, সবজির খোসা বাদ দেওয়া আর মশলা দিয়ে রাঁধা অত্যন্ত অন্যায়। তিনি রসুন খেতেন, আমি তাও খাই না। নুনও কমিয়ে দিয়েছি, তাতেও ব্লাড প্রেশার বাড়ে। দুধ খান তো, তা খাই, কিন্তু বাছুরকে বঞ্চিত করি না। অক্রুর বাবুর কথা শুনে বুঝলুম আজ রাত্রে আমার কপালে উপবাস আছে। মনে পড়ল বড় রাস্তার মোড়ে সাইনবোর্ড দেখেছি, ঔদরিক এম্পোরিয়াম। ফেরবার সময় সেখানেই খুন নিবৃত্তি করা যাবে। অক্রুরবাবু বললেন, ও ঘরে চলুন, খেতে খেতেই আলাপ করা যাবে। শাস্ত্রে বলে মৌনী হয়ে খাবে, তা আমি মানি না। বিলিতি পদ্ধতিতে গল্প করতে করতে ধীরে ধীরে খেলেই ভালো হজম হয়। খাবার এলো। অক্রুর নন্দী খেয়ালি লোক হলেও তার কাণ্ডজ্ঞান আছে। অতিথির জন্য ভালো ভালো খাবারেরই আয়োজন করেছেন, কিন্তু তার নিজের জন্য এলো খানকতক মোটা রুটি, কিছু সিদ্ধ তরকারি, কিছু কাঁচা তরকারি আর এক বাটি দুধ। বললেন, এখন কাঁচা লাউ কুমড়ো অনেকেই হজম করতে পারে না, তাই আপনাকে দিইনি। আমি কিন্তু কাঁচা খাওয়া অভ্যাস করেছি, একটু একটু করে ঘাস খেতেও শিখছি। আপনি বলেছেন যে বিবাহের জন্য ঢের চেষ্টা করেছেন, কিন্তু হয়ে ওঠেনি। কেন হয়ে ওঠেনি বলবেন কি? আরে সেই কথা বলতেই তো আপনাকে ডেকে এনেছি। শুনুন, দাম্পত্য হচ্ছে 3 রকম। 1 নম্বর হচ্ছে যাতে স্বামীর বশে স্ত্রী চলে। 2 নম্বর যাতে স্বামী হচ্ছে স্ত্রীর বশ, অর্থাৎ স্ত্রৈণ, ভেড়ো বা হেনপেক। দুটোই হলো ডিক্টেটরি ব্যবস্থা। 3 নম্বর হচ্ছে যাতে স্বামী স্ত্রী কিছুমাত্র রফা না করে নিজের নিজের মতো চলে। এই হচ্ছে ব্যক্তি স্বাতন্ত্র্যমূলক আদর্শ দাম্পত্য সম্বন্ধ। 1 নম্বর চেষ্টা ব্যর্থ হওয়ার পর 2 নম্বর চেষ্টা সফল না হওয়ার কারণ হিসেবে তিনি ব্যাখ্যা দিলেন, কোটি কোটি বৎসর ধরে পুরুষত্বের যে বীজ প্রাণী পরম্পরায় সঞ্চারিত হয়ে এসেছে, যার প্রভাবে সিংহের কেশর, ষাঁড়ের ঝুঁটি, ময়ূরের পেখম আর মানুষের দাড়ি গোঁফ উদ্ভূত হয়েছে, সেই দুর্দান্ত পুং হরমোন আমার মাংসে মজ্জায় কুপিত হয়ে উঠল। দাম্পত্যের 3 নম্বরও আছে যাতে স্বামী স্ত্রী নিজের মতো চলে অথচ সংঘর্ষ হয় না। আবিষ্কারটা ঠিক আমি করিনি, রবীন্দ্রনাথই করেছিলেন অমিত রায় আর লাবণ্যর জন্য। এই 3 নম্বর ফর্মুলাটাও একটুর জন্য সফল হলো না। কথক বলছেন, আপনি যে পুং হরমোনের কথা বলছেন তা অনেক রকম আছে। একটাতে দাড়ি গজায়, আর একটাতে গুঁচিয়ে দেবার অর্থাৎ আক্রমণের শক্তি আসে, আর সর্দারি করবার প্রবৃত্তি আসে। তাছাড়া আরও একটা আছে যা থেকে প্রেমের উৎপত্তি হয়। বোধ হচ্ছে আপনার সেইটের কিঞ্চিত অভাব আছে। আপনি কোনো বিশেষজ্ঞ ডাক্তারের সঙ্গে পরামর্শ করুন। খানিকক্ষণ চুপ করে থেকে অক্রুরবাবু বললেন, তাই করা যাবে। তারপর কথক গল্প শেষ করেছেন এইভাবে, আমি নমস্কার করে বিদায় নিলুম।
তারপরে আর অক্রূর নন্দীর সঙ্গে দেখা হয়নি। শুনেছি তিনি সমস্ত সম্পত্তি দান করে দ্বারকা ধামে তপস্বিনী জগদম্বা মাতাজির আশ্রমে বাস করছেন। ভদ্রলোক শেষকালে আত্মসমর্পণই করলেন। এইভাবে পরশুরামের অক্রূর সংবাদ গল্পে যে 3 রকম দাম্পত্য সম্পর্কের সন্ধান পাওয়া গেল, তার সিনথেসিস করতে পারলে হয়তো আমাদের অনেক পারিবারিক সমস্যার সুষ্ঠু সমাধান হতে পারে। তবে সমাধান হোক বা না হোক, গল্পটি যে উপভোগ্য হয়ে উঠেছে সে সন্দেহ নেই।